নমস্কার। হীরকবাবু, আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। ফেসবুকের সাবেরি কালচারাল গ্রুপের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে আজকে সন্ধ্যায় আমি এই কবিতা পাঠের আসরে এসেছি। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই গ্রুপের অন্যতম অ্যাডমিন শ্রীযুক্ত হীরক হোম রায়। তাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর সাবেরি গ্রুপের জন্য রইল শুভকামনা। হীরকবাবু এই গ্রুপে আমি দেখেছি বিভিন্ন শিল্পীকে বেশ একত্রিত করেন এবং সংস্কৃতির বিভিন্ন আঙ্গিনায় সেই প্রয়াস আমি দেখতে পাই। মানে নাচ, গান, কবিতা সব মিলে সাবেরি একটি বেশ নান্দনিক সাংস্কৃতিক প্রয়াস। খুবই ভালো লাগে। তো সাবেরির জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। হীরকবাবু আমাকে বলেছেন যে আজকে বেশ বিভিন্ন ধরনের কবিতা যেন আমি বলি। তো আমি চেষ্টা করব সেরকম কবিতাই বলতে, কিন্তু মাথায় রাখতে হবে যে মাসটা ফেব্রুয়ারি, ঋতুটা বসন্ত, মাসটা ফাল্গুন। তো কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চলে গেল, আর সরস্বতী পুজো তো হলোই, সেটাও তো প্রেমের দিনই। আর তো বসন্ত এসে গেছে। সুতরাং কবিতার মধ্যে ভালোবাসার কবিতা অনেক থাকবে, কিন্তু আমি শুরু করি একটা ভালোবাসার কবিতা দিয়েই শুরু করছি। কবিতার নাম ভালোবাসা তোমাকে। ভালোবাসা মানে অনুভব করা। আমি তোমার জন্য অনুভব করছি। ভালোবাসা মানে কষ্ট পাওয়া। আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট। ভালোবাসা মানে ভালো চাওয়া। আমি তোমার সাফল্য চাইছি। ভালোবাসা মানে পেয়েও না পাওয়া। কাছে পেয়ে তাই তো তোমায় দূরে সরিয়ে রাখছি। এরপর রবি ঠাকুরের একটি কবিতায় চলে আসি। এই কবিতাটি আমারই লেখা, যেটা 4 লাইনের কবিতা বললাম ভালোবাসার, ওটা আমারই লেখা। তো রবি ঠাকুরের কবিতা অচেনা। এখানে কবি অচেনা মনের কথা বলছেন। তিনি বলছেন, মন এমন যে চলে স্বাধীন চালে। তাই মনের অন্ধিসন্ধি না খুঁজে কবি বলছেন, বাইরে যা পাও তাই নিয়ে খুশি থাকো। তো শুরু করছি কবিতা অচেনা। কবিতা অচেনা। কেউ যে কারে চিনি না কো, সেটা মস্ত বাঁচন। তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা। সেইখানেতে নিজের ডিমে সদাই তিনি দিন তা। বাইরে যা পাই সমঝে নেব, তারই আইন কানুন। অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাই নে রে মন, চাই নে। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য। তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ,
আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে? কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে? চাই নে রে মন, চাই নে। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা, মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে। চাই নে রে মন, চাই নে। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। এরপর আমি কবিগুরু রবীন্দ্রনাথ এবং তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে একটি কবিতা বলছি। কবিতা অলৌকিক, কবি বিথি চট্টোপাধ্যায়। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান। সূর্যাস্ত জোড়াসাঁকোর ছাদে, বৈশাখী ঝড় নতুন বাঁধা গান। তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকালবেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ, জ্যোতি দাদাও ব্যস্ত যথারীতি। সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাবার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে? দেখতে দেখতে তোমার নাম হলো উদীয়মান নবীন কবি বলে। আমার মুঠি হালকা হয়ে আসে, তোমার জন্য পাত্রী দেখা চলে। তুমি নতুন বন্ধু পেয়ে যাও, আমার তো আর কেউই তেমন নেই। গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোক বর্ষে। সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাচে। হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে, তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে, মৃদু ডাকতে, নতুন বৌঠান কোথায় তুমি? বারান্দার কাছে। হাত বুলোতে জল ছিটিয়ে দিতে, আমি তখন আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে পথে, শুধুই মেঘ নবীন মেঘের সুরে। অথচ তুমি জোড়াসাঁকোর ঘরে বসে ভাবছো তোমার বৌঠান কোথায় আছে। সত্যি আছে নাকি ভেবে তোমার কলম খরসান। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, তাহলে এক কিংবদন্তি হতো। বাংলা ভাষায় বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো। এবার একটি মজার কবিতা বলি, অন্নদাশঙ্কর রায়ের।
আমি কমেন্টস কিছু দেখছি, কিন্তু এখনই কিছু বলছি না, আরেকটু পড়ে নিয়ে তারপর আমি দেখছি কমেন্টসগুলো। অন্নদাশঙ্কর রায়ের এই কবিতাটি খুব মজার। কবিতাটির নাম হচ্ছে চাল না পেলে। চাল না পেলে কি খাবেন, কবিতার সমাধান করে দিচ্ছেন সমস্যার। তবে আরও মজা যে যে জায়গায় যে থাকে সেই জায়গার সঙ্গে মিলিয়ে মিলিয়ে তিনি খাবারের নাম বলছেন। কাজেই শুরু করছি, চাল না পেলে। অন্নদাশঙ্কর রায়। বাড়ি যদি বর্ধমান, খাবেন সুখে মর্তমান। বাড়ি যদি হুগলি, খাবেন সুখে গুগলি। বাড়ি যদি কলকাতা, খাবেন সুখে ওল পাতা। বাড়ি যদি হাবড়া, মনের সুখে খা বড়া। বাড়ি কি মেদিনীপুর, খাবেন সুখে তালের গুড়। বাড়ি যদি বাঁকড়া, খাবেন সুখে কাঁকড়া। বাড়ি যদি বীরভূম, খাবেন ছাতু মাশরুম। বাড়ি কি মুর্শিদাবাদ, কোরমা খাবেন মশলাবাদ। বাড়ি যদি মালদা, খাবেন সুখে চালতা। বাড়ি যদি দিনাজপুর, খাবেন সুখে চানাচুর। বাড়ি কি জলপাইগুড়ি, খাবেন সুখে গুড়গুড়ি। বাড়ি যদি দার্জিলিং, গাঁজা খাবেন 4 ছিলিম। বাড়ি যদি কুচবিহার, খাবেন নাকো কুচবিহার। আচ্ছা, রাহুল সেনগুপ্ত লিখেছেন দিদি চমৎকার। হীরকবাবু লিখেছেন অসাধারণ, ভাল লাগছে। আপনার মিত্রা, আমার বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি কবিতায় চলে যাই। আমরা তাকে হারিয়েছি, তার মতন এরকম বহু প্রতিভামুখী ব্যক্তিত্ব সত্যি আর হয় না। অভিনেতা, মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার। তো তারই একটি কবিতা বলি। এটিও বেশ ভালোবাসার কবিতাই। এখানে কবি মানে সৌমিত্র চট্টোপাধ্যায় বৃষ্টির কথা বলছেন, নদীর কথা বলছেন। আমার মনে হয়েছে এগুলো সবই ভালোবাসা, নারীকে মনে করে তিনি এগুলো বলছেন। তো শুরু করি কবিতা। এক এক দিন। এক এক দিন একটা নদী জেগে উঠে বুকের মধ্যে, কুল ভেঙে দেয়। নিরাপদ যা কিছু ছিল খরস্রোতে ভাসে। এক একদিন ভালোবাসার জন্য মনে এত ঢেউ ওঠে, সেই সুনামিতে হাট বাজার কাছারি দপ্তর সব ভেসে যায়। এক একদিন সুন্দরের জন্য হাহাকার। আকাশ বাতাস বসন্তের গানে ভরিয়ে দেয়। এক একদিন নদী জেগে ওঠে ডমরু বাজিয়ে, তোমারও ঘুম ভাঙাতে চায়। বসন্তের গানও সেদিন বুঝি বলতে চায়, যেদিন থাকবো না সেদিনও ভালোবেসো। স্মৃতিও এক একদিন সত্যি হয়ে ওঠে। আচ্ছা, এবারে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা বলছি। আপনাদের কেমন লাগছে বুঝতে পারছি না। সত্যব্রত ভট্টাচার্য লিখেছেন, এটি একদম নতুন লাগলো, ধন্যবাদ। আমার বন্ধু কবিতাটি বলতে এত ভালো লাগে, তার কারণ ভালোবাসা তো আছেই, কিন্তু ভালোবাসার সম্পর্কে ভীষণ টানা পড়েন, জটিলতা আমার মনে হয়। তো কিন্তু বন্ধুত্বের সম্পর্কে এত
অনাবিল আনন্দ, এত নির্যাস, তো কত রকমের বন্ধু হয় সেই নিয়ে এই কবি বলছেন তার কবিতা বন্ধু। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মেশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা গা জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে। এরপর তসলিমা নাসরিনের একটি কবিতা বলি, পূর্ণিমায়। এই কবিতাটি এক নিঃসঙ্গ একাকী মানুষের যন্ত্রণার কথা বলে। আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে শুনতে। পূর্ণিমায়, তসলিমা নাসরিন। আমি একা, মাথার উপর চাঁদটিও একা, পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ আমি। ফকফকে জোছনায় মানুষের সুখ দেখি, চাঁদ আমাকে দেখে এত বিব্রত হয়, লজ্জায় সে মেঘের পেছনে মুখ লুকোয়। মানুষ যে এত একা হয় চাঁদের বুঝি জানা ছিল না। চাঁদেরও না হয় মস্ত এক আকাশের উঠোন আছে, খেলা করবার টুকরো টুকরো মেঘ বালিকারা আছে। আমার আমার কে আছে? আচ্ছা, এরপর একটি কবিতা বলছি, জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা। আমার মনে হয় এটা আপনাদের বেশ ভালো লাগবে। এখন সাম্প্রতিককালে ফেসবুকে এনার কবিতা আমরা খুবই দেখতে পাই। তো কবিতার নাম হচ্ছে গোপন ঠিকানায়। কবি এখানে কবি যখন কবিতা লেখেন তো তার তো অনেক পাঠক পাঠিকা হয়ে যায়। তা অ্যাকচুয়ালি সেই পাঠক পাঠিকারা কবির কবিতা পড়ে এত মুগ্ধ হয়, হয়তো কবিকে একটু ছুঁতে চায়, কবিকে দেখতে চায়, কবির সঙ্গে এক পা হাঁটতে চায়। কিন্তু কবি এখানে নিষেধ করছেন যে কবিকে তোমার গোপন ঠিকানায় ডেকো না। ডাকলে কি হতে পারে, দেখা যাক কবি কি বলছেন। শুরু করছি কবিতা গোপন ঠিকানায়। কবি জয়দীপ চট্টোপাধ্যায়। শহরে প্রিয়তায় গড়া এক চিলতে ছাদ, যেখানে তুমি আগামীর কথা ভাবো, যেখানে খোঁজো ফেলে আসা মুহূর্ত, যেখানে তুমি তারাদের সঙ্গে মিতালি পাতাও, যেখানে তুমি ভালোবাসার কথা ভাবো, যেখানে সাধনা করো চিরায়তের। ওই এক ফালি 3.5 তলার সুদৃশ্য ছাদ তোমাকে দিয়েছে আকাশ হবার মন্ত্র। কি চাও অভিসারী মেঘেদের কাছে? কি চাও রূপলি বৃষ্টির কাছে? ভরা জ্যোৎস্নার একান্তে কার কথা ভাবো?
নীল রাতে তোমার অসমাপ্ত কবিতা শোনাও তারাদের, চিঠি পাঠাও অনন্ত নীলিমায়। চিলেকোঠার ঘরে বিছানার নিচে লুকিয়ে রাখো সেতুবন্ধনের গোপন দলিল। আকাশের নিচে তোমার ওই গোপন ঠিকানায় ভুল করে কবিকে ডেকো না কখনো। দমকা হাওয়ায় সুগন্ধি আঁচল উড়িয়ে কবির সাথে হেঁটো না কখনো খোলা আকাশের নিচে। কবি তোমার চোখে চোখ রাখলে বৃষ্টি নামতে পারে, কেঁপে উঠতে পারে মাটি, তুমুল বৃষ্টিতে ভেসে যেতে পারে সব। ভুল করেও কবিকে কখনো তোমার গোপন ঠিকানায় ডেকো না। আপনারা কি একমত? কমেন্টসে জানান যে যেটা কবি বলেছেন তার সাথে আপনারা একমত কি না। আচ্ছা, এরপরে আরেকটি কবিতা বলছি। তিনিও ফেসবুকে খুবই আমরা তার কবিতা পাই, পার্থসারথী সেন। এটিও আদ্যন্ত একটি প্রেমের কবিতা, বিনি সুতোর বিনিময়। মনে হয় ভালোই লাগবে শুনতে আপনাদের। কবি পার্থসারথী সেনের বিনি সুতোর বিনিময়। মিঠে ফুল বিছিয়ে দিতে পারি এক ঢালা যদি হাঁটো, কানের গুঁজি খুঁজে দিতে পারি হামা দিয়ে খাটের তলায় যদি পড়ো, চুলের ফিতের সাথে মিল করে কিনে দিতে পারি কাঁচের চুড়ি যদি সাজো, কুমকুম ফোঁটা লাগিয়ে দেব দুই ফালি চাঁদ ভুরুর মাঝে যদি বলো। যদি তুমি বলো আকাশ চাই, আমি বুক খুলে দিতে পারি নীল নদের ঢেউয়ে দাঁড়িয়ে। যদি তুমি বলো সুখ চাই, দ্বীপ থেকে দ্বীপান্তর চষে এনে দেব শ্বেত চন্দন রাশি রাশি। শান্তি যদি চাও, তবে ছেলেবেলা তন্ন তন্ন করে খুঁজে এনে দেব শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দনের ললিত সুর। যদি তুমি চাও, এক ধরনের প্রেম এঁকে দিতে পারি তোমার চোখে, ঠোঁটে, বুকে। সব ভালোগুলো দিয়ে গড়ে দিতে পারি আশালতার ঘর। চাই আমি শুধু সকল বেদনা তোমার, আর চোখ থেকে নেমে আসা সবটুকু নোনা জল। দেবে কি আমায়? এরপর শুভ দাশগুপ্তের একটি কবিতা বলছি, কাণ্ডজ্ঞান। এই কবিতাটিও মানে ভীষণ প্রাসঙ্গিক। এখানেও কবি মানুষের একাকিত্বের কথা বেশ তুলে ধরেছেন, কিন্তু খুব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। শুরু করছি কবিতা, কাণ্ডজ্ঞান। পথ চলতে চলতে কাণ্ডজ্ঞানের সঙ্গে দেখা হলো। আরে কোথায় থাকেন আজকাল? একেবারে দেখাই পাওয়া যায় না। আগে তো প্রায় রোজই দেখা হতো, বাসে, ট্রামে, বাজারে, পথে। আজকাল তো আর। আপনাদের এলাকাটা মশাই সুবিধের নয়, তাই বাড়ি বদলেছি। তা এখন আছেন কোথায়? কেমন আছেন? কিছুদিন হলো বনবাসে আছি, জঙ্গলে। বেশ ভালোই আছি বুঝলেন। পশুরা মশাই আপনাদের মতন লেখাপড়া টড়া শেখেনি, কিন্তু আমাকে
খুব খাতির করে, এমনকি পাখিরাও। সেদিন তো এক ফচকে শালিক বলেই ফেললো, কাণ্ডজ্ঞান দাদু, তুমিও যেমন বাড়ি ভাড়া করলে ভদ্রলোকেদের পাড়ায়। তা মশাই, শালিক কথাটা মন্দ বলেনি ভেবে দেখলাম। শালিকের আপনাদের উপর খুব রাগ, বলে মানুষগুলো এমন হতচ্ছাড়া, আমাকে একলা দেখলেই গালিগালাজ করে, বলে এক শালিক, ছি। আর তোরা তোরা তো আমার চেয়েও একা, হাঁড়ির খবর রাখি না বুঝি? সবাই অত জোড়াজড়ি করে থাকলে কি হয়? তোরা প্রত্যেকেই আসলে একা, এক শালিক, এক শালিক, এক শালিক, ভীষণ এক শালিক। হীরকবাবু, কেমন লাগছে বলবেন? আর সময় কতক্ষণ? এখনো 8 ঘন্টা হয়। মিত্রা, অনেক ধন্যবাদ। রাহুলবাবু আছেন, সুমিতা হোম রায়, আচ্ছা। এবার কি বলবো? সুবোধ সরকারের শাড়ি কবিতাটি বলি। একটি সদ্য বিধবা হওয়া যুবতীর যন্ত্রণার কথা। অনেকেরই হয়তো জানা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা শোক। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা।
এক শালিক খুব ভালো। আচ্ছা, সময় আছে এখনো। সত্যব্রত বাবু ভালো লাগছে, আপনার কবিতা চয়ন ভালো। আচ্ছা, এবার সলিল চৌধুরী একটি কবিতা বলি, কান কাটার ছড়া। আপনারা একটু কমেন্টস লিখতে একটু উৎসাহিত হই আর কি, যে একা একা বকে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, সলিল চৌধুরীর কান কাটার ছড়া, এটি আমার মনে হয় অনেকেরও জানা, কিন্তু আমার বলতে বেশ লাগে এটি। এই কবিতায় কবি একানরের কথা বলেছেন। একানরে আমরা ছোটোবেলায় অনেকেই শুনেছি যে একানরে কানে করে, তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভাঁড় আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। তো সেই একানরের একটি দোকানের কথা বলছেন, যেখানে কান বিক্রি হয়, নানা রকম কান বিক্রি হয়। দেখা যাক কবি কি বলছেন। কানপুরেতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কানের শেথা, কানোহারি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয়, যত কানা কানি, সব কিছু সেই একানরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডান কান। একবার কানপুরেতে এলেন কিনতে তার বাঁ কান। একানরে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা। বললে কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। নন্দিতা ঘোষ, দারুণ লাগছে চৈতালি দি, থ্যাংক ইউ। মিত্রা, সত্যব্রত ভট্টাচার্য, কি বলি এবার। ভালোবাসার কবিতা আরেকটি বলি। ভালোবাসার কবিতা আরেকটি বলি, তোমার জন্য, অনির্বাণ দত্ত। আজকে ভালোবাসাতেই আছি আমরা। ইন্দ্রাণী মুদি, কানে কানে বলি, এই কবিতাটা আমার খুব পছন্দ। কানে কানে কেন, জোরে জোরে বলুন। ইপ্সিতা রয়, থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি একটি ভালোবাসার কবিতা। কমেন্ট না দেখলে ঘাবড়াবেন না আপনার, ঠিক আছে? ওকে। তোমার জন্য। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক ডাকা ভরে উঠে। তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলি নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে, ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকি থোকা পেরে দেবে, অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তত্তর করে এই ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো, তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো। আমার শক্ত আঙুলের ফাঁকে
তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য। যদি বলতে সমুদ্র তোল পার করে, পাহাড়ের চূড়ো ডিঙিয়ে, অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো, তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই কিছু চাইলে না তুমি। বুলবুল আমার বন্ধু, ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব ভালো। জয়দীপ মণ্ডল, থ্যাংক ইউ, চালিয়ে যান। আচ্ছা, এরপর একটু একটা কৃষ্ণা বসুর একটি কবিতা বলি, একটি সামান্য চিঠি। এই কবিতাটিতে বেশ কবি একটা প্রশ্ন তুলে দিয়েছেন যে মেয়েদের নিজের বাড়ি কোনটা। ভালো লাগবে, শুনুন, সবারই ভালো লাগবে, শুধু মেয়েদের নয়, সবারই ভালো লাগার কথা। একটি সামান্য চিঠি, কৃষ্ণা বসু। শ্রীচরণ কমলেশু মা গো, কেমন রয়েছ তুমি? কিছুই জানি না, আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই। আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মা গো? কার কাছে যাব? বলো, কে রয়েছে আমাকে নেবার? তুমিও আশ্রিত জানি দাদার সংসারে, জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাতে গর্জন করেছে, চড় মেরেছিল জোরে। না মা, সত্যি তো মারেনি এখনো, তবে মারবে বলেছে কোনোদিন। কেন বিয়ে দিয়েছিলি মারে? দাসী খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে? চেলি, বেনারসি, কোণে চন্দনের সস্নেহ সুঘ্রাণে। আজ 15 বছর ধরে ঘর করে করে, সেবা করে, মুখ বুজে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি। মাইনের সব টাকা কোনখানে চায়? স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সব কিছু, আর তখনই জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে আমাকে শাসায়। মা গো, আমি কার কাছে যাব? ছোটন, তোতন খুব ছোট আছে আজও, ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো? বিয়ের পরের বাড়ি, বিয়ের আগের বাড়ি, বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে? মা গো, আমি কার কাছে যাব? নাকি মুখ বুজে, মার খেয়ে, রান্না করে, সেবা করে রমণী রতন হয়ে জীবন কাটাবো? মাগো, মাগো বলো, আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের নিজের বাড়ি থাকে কোনোদিন? এরপর বাংলাদেশের এক কবিতা, বাংলাদেশের এক কবি। আমার চারপাশে প্রচণ্ড মিউজিক বাজছে, জানি না আপনাদের কাছে যাচ্ছে কিনা সে আওয়াজগুলো। সরস্বতী পুজোর ভাসান এখনো হয়নি, তারস্বরে মাইক বাজছে। কি বলি এরপর? মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা বলি।
এই কবিতায় কবি মেয়েদের অধিকারের কথা বলছেন। মানে ঘরে যে মেয়েরা সারাদিন পরিশ্রম করে, জল তোলে, ঘর মোছে, খাবার বানায়, তারা কেন শ্রমের মর্যাদা পাবে না? এই হচ্ছে কবির প্রশ্ন। কবিতার নাম আপনি বলুন মার্কস, কবি মল্লিকা সেনগুপ্ত। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে এসে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের খেতে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে? শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে। সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি? আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে। শ্রেণীহীন, রাষ্ট্রহীন, আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? আমার নিজের সম্পর্কে কিছু কথা বলতে বলছেন হীরকবাবু। কিছু বিশেষ বলার নেই। আমি কবিতা খুব ভালোবাসি, কিন্তু খুব ছোটোবেলা থেকে যে চর্চা করেছি তা নয়। ছোটোবেলাতে বাবা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, পড়াশোনা ছাড়া কিচ্ছু করতে দেননি। তো এখন আমি একটা কলেজে অধ্যাপনা করি, কিন্তু এবং শুরু করেছি কবিতা সব কিছুই মানে বিয়ের পর, এমনকি ছেলে হওয়ার পরও। তো প্রথমে আমার গুরু ছিলেন জগন্নাথ বসু, তারপরে উর্মিমালা বসু। কবিতা নয়, তখন মেইনলি আমি শ্রুতি নাটকটাই বেশি শিখতে গিয়েছিলাম। তারপরে অবশ্য ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিছুদিন শিখেছি, আর তারপরেও আমি তাপস নাগের কাছেও কিছুদিন শিখেছি। এই আমার ইতিহাস। আর সত্যি কবিতা খুব ভালো লাগে। আর আমার দুটো সিডিও বেরিয়েছে, একটা রবীন্দ্রনাথের উপরে আর একটা এমনি আধুনিক কবিতার উপরে। সুমিতা হোমরায় বলেছেন সত্যি মেয়েদের কোনো বাড়ি নেই। যাক, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, 21শে স্মরণে আমি এনেছিলাম, তো আপনি যদি বলেন হীরকবাবু তাহলে কি বলবো, কারণ সামনেই তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে স্মরণের উপর তাহলে কি একটু একটা কবিতা বলি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমি একটা কবিতার শ্রদ্ধাঞ্জলি সেই দিনটাকে দিতে চাই। সেই জন্য বিশেষ কোনো কবির একটি কবিতা নয়, বিভিন্ন কবিতার নির্বাচিত অংশ নিয়ে সাজিয়েছি 21শে স্মরণে। আমরা জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রমনার প্রান্তরে এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তারও পরে হয়েছিল 1961 সালের 19শে মে আসামের কাছাড়ে, আর 1964 সালে তামিলনাড়ুতে ভাষা আন্দোলন। তো অনেকে শহীদ হয়েছিলেন। তবু 21শে ফেব্রুয়ারি দিনটি যেন একটি স্বতন্ত্র দিন, একটি বিদ্রোহ, একটি শোক, উৎসব, স্মৃতি, শ্রদ্ধা সব নিয়ে 21শে ফেব্রুয়ারি যেন আমরা ভুলতে পারি না। তাহলে যাদের কবিতা নিয়ে আমি এই কবিতা শ্রদ্ধাঞ্জলিটি সাজিয়েছি তারা হলেন শামসুর রহমান, মহাদেব সাহা, ভবানী প্রসাদ মজুমদার, অরুণ মিত্র ও নির্মলেন্দু গুণ।
শুরু করছি 21শে স্মরণে। 21 মানেই আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে। 21 মানেই উৎসব নয় রথ, দোল বা চড়কের। 21 মানেই একটা ছবি রক্তে ভেজা সড়কের। 21 মানেই মিটিং, মিছিল, বক্তৃতা আর গল্প না। 21 কথার ফুলঝুরি নয় কিংবা রঙিন কল্পনা। 21 আমার, 21 তোমার, সব সময়ের, সব পায়ের। 21 মানেই রফিক, সালাম, বরকত আর জব্বারের। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে। আমার বাংলা ভাষাকে যারা ছলে বলে দাবাতে চায়, তারা যেন একবার চোখ খুলে তাকায়। 21শে ফেব্রুয়ারি তাদের সামনে এক প্রচণ্ড হুঁশিয়ারি। কুঁড়ি যেরকম শিমুলের ডালে, লাল যেরকম কিশোরীর গালে, জল যেরকম গাছের গোড়ায়, তেমনি আমার এই কবিতাটি 21শের তাজা ফুলের তোড়ায়। আমাকে একটু বলুন যে এই মাইকের আওয়াজ কি আপনাদের কাছে যাচ্ছে? ভীষণ আওয়াজ হচ্ছে, আমি জানি না যে আওয়াজটা যাচ্ছে কিনা আপনাদের কাছে, একটু যদি বলেন। সত্যব্রত ভট্টাচার্য বলছেন শোনার জন্য উদগ্রীব হয়ে আছি। কি শোনার জন্য? কোনো বিশেষ কবিতা? না, আচ্ছা, কোনো প্রবলেম নেই, মাইকের আওয়াজ যাচ্ছে না, কিন্তু কান ফেটে যাচ্ছে আমার একদম। আচ্ছা, ঠিক আছে। আমি এবার বাংলাদেশের এক কবির একটি কবিতা বলবো, ভীষণ পছন্দের কবি হুমায়ুন আহমেদ চিরকুট। ইনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, কবিতাও লিখেছেন বেশ কিছু। তিনি জ্যোৎস্না খুব ভালোবাসেন। এই কবিতায় জ্যোৎস্নার কথা বলা হয়েছে, কিন্তু সব রকম জ্যোৎস্না ওনার পছন্দ নয়। কোন জ্যোৎস্না ওনার পছন্দ তাই এখানে বলা হয়েছে। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে? বালিকা ভোলানো জোছনা নয়, যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মাগো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জোছনাও নয়, যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবে, দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির স্যাঁতস্যাঁতে জোছনা নয়, যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জোছনাও নয়, যে জোছনা দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপোর থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি, যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়।
কবিতা বলি। 1 ঘন্টা কি হয়নি হীরকবাবু? কতক্ষণ বলবো আর? আচ্ছা, একটি ছোট্ট কবিতা বলি। আমার খুব পরিচিত একজনের একটি ছোট্ট কবিতা, নন্দিতা ঘোষ, ও মেয়ে। খুব ভালো লাগবে কবিতাটি। ও মেয়ে, তোর মাটি কোথায়? জ্বলছে কেন শরীরটি তোর? ও মেয়ে, তুই নীরব কেন? বল না খুলে, কষ্ট কি তোর? ও মেয়ে, তুই নিচু জাতের, এই নাকি তোর খুব দোষের? ও মেয়ে, তুই মরলি কেন? হলি শিকার হাজার লোভের। নন্দিতা আমাদের সঙ্গে আছে। নন্দিতা, কেমন লাগলো? আর 8-10 মিনিট আছে। আচ্ছা, আমি শেষ কবিতায় চলে যাই তাহলে, নাকি? একটু শেষ কবিতাটিতে একটু নবনীতা দেবসেনের কবিতা দিয়ে শেষ করতে চাইছি। আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা বলে তারপর আমি নবনীতা দেবসেনের কবিতা দিয়ে শেষ করব। ঠিক আছে। আসলে আমি খুব কনসেন্ট্রেট করতে পারছি না এই আওয়াজটার জন্য। এত আওয়াজ আসছে চারদিকে, বাবা রে বাবা। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, লোকটা জানলই না। বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল সব গেল। অথচ আর একটু নিচে হাত দিলে সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার হৃদয় লোকটা জানলই না। তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে। দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁকে কখন খসে পড়ল তার জীবন, লোকটা জানলই না। শেষ চলে যাচ্ছি। নবনীতা দেবসেনের ছুটি। জানি না আপনাদের কেমন লাগলো। নেপথ্যে একটু গান ভেসে আসছে প্রচণ্ড। বলছি না, আমার কনসেন্ট্রেশন থাকছে না, অসম্ভব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি শেষ করি। হীরকবাবু যদি বলেন আমি এখানেই শেষ করে দিই, আর তাহলে বলছি না। কারণ নবনীতা দেবসেনের লেখাটা একটু বড়, কাজে আমার মনে হয় এখানে শেষ করে দেওয়াই ভালো। হীরকবাবু কি বলছেন, শেষ করে দিই? আর অনেক কবিতাই ছিল, কিন্তু আর ইচ্ছেও করছে না। না, আওয়াজটা আসছে তো ভীষণ, সেই জন্যই বলছি। আর কি ভালো লাগবে শুনতে?
রবীন্দ্রনাথ দিয়ে শেষ করব নাকি নবনীতা দেবসেন দিয়ে শেষ করব তাই ভাবছি। নবনীতা দেবসেনের একটি কবিতা দিয়ে শেষ করি তাহলে। কবিতা ঠিক নয়, এটা একটা তার মানে লেখা, সেটাকে আমি নির্বাচিত অংশ করে নিয়েছি। এত বড়টা বলবো না এখন, ভালো লাগছে না, কি বলি। আমার মনে হয় শেষ করে দিই, আর ভাল লাগছে না তো, আওয়াজ আসছে না, আমি বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, শুভরাত্রি, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার হয়তো যদি কখনো দেখা হয় লাইভে। নবনীতা দেবসেনের ছোট কোনো কবিতা বলুন, ছোট কোনো কবিতা তাহলে দেখতে হবে, দেখছি। নবনীতা দেবসেনের একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করি, সেটি হচ্ছে মনের মানুষ। আমি এর আগেও একটা গ্রুপে এই কবিতাটি বলেছি যে আমার মনে হয়েছে বিবাহ বিচ্ছিন্না ছিলেন, তো তার যে যন্ত্রণার কথা, কষ্টের কথা, নিঃসঙ্গতার কথা, মনের মানুষের কথা যেন এই কবিতায় ফুটে উঠেছে, এবং তার সাথে আমরা কোথাও যেন একাত্ম হয়ে যাই। শুরু করছি মনের মানুষ। মনে মনে সারা দিন দেখা, মনে মনে নিত্য সহবাস, সারাক্ষণ কাছে কাছে থাকি, সারা দিন কথা বলি। বইখানা কোথায় ফেললে? বেরুচ্ছ কি? ফিরবে কখন? মনে মনে লাগিয়ে দিই জামার বোতাম, ভুরু থেকে সরিয়ে দিই ঝুঁকে পড়া কেশ, মনে মনে এগিয়ে দিই কলম, রুমাল। মনে মনে অহর্নিশি, সারা দিন রাত, খুব ঝগড়া, খুব যত্ন। মনে মনে আদর টাদর, সারা দিন সারা রাত, আজীবন নিখিল বিস্তার। মনে মনে মনের মানুষ। সত্যি সত্যি পথে ঘাটে দেখা ঘটে গেলে হাত তুলে নমস্কার, কি খবর, সবাই ভালো তো? পথে ঘাটে আকস্মিক দেখা হয়ে গেলে সর্বনাশ ঘটে। দক্ষিণ মেরুর প্রান্তে ভয়ঙ্কর ভূমিকম্প হয়, ডুবে যায় আইসবার্গ, মাটির বরফ ফেটে ফুঁসে ওঠে লাভার দুরন্ত স্রোত। মনে মনে ঘোর যুদ্ধ, মনে মনে উষ্ণ রক্তপাত, দুর্ধর্ষ ধাতব অগ্নি বহে যায় সুমেরু ও কুমেরু গলিয়ে। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবার যদি হীরকবাবু কখনো ডাকেন, আবার আমাদের দেখা হবে।